এখন প্রকাশে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজ আমাদের আলাপের বিষয় তৈরি পোশাকের বিশ্বায়ন। আজকে আলোচনায় যারা থাকবেন তাদেরকে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আলোচনায় থাকছেন র্যাপিডের চেয়ারম্যান এবং অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক, আছেন ফজলে শামীম এহসান, তিনি সহসভাপতি বিকেএমইএ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সহকর্মী মুন্নাফ রশিদ। আমি শুরুতেই মুন্নাফের কাছে একটু যেতে চাই। আজ সারাদিন আমাদের একটি নিউজ গেছে, নিউজটি আপনি করেছেন যে আমাদের যে পোশাক রপ্তানি খাত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাতটি রপ্তানির ক্ষেত্রে আমরা জানি এটির অবদান কতটুকু জিডিপিতে সবচেয়ে বেশি যদি ধরা হয় বেসরকারি খাতে, সেই জায়গাটি থেকে আজকে আপনি যে নিউজটি করেছেন আপনার ফাইন্ডিংসগুলো কী ছিল? আমি যেটি জানি যে এক ধরনের বিশ্বের যে অর্থনীতি এই আরএমজি সেক্টরকে নিয়ে হয়ে যাচ্ছে এই মুহূর্তে, সেটি নিয়ে আপনি ফোকাস করেছেন, একটু যদি আমাদেরকে বলেন। মূলত যে বিষয়টি দেখেছি যে গত অর্থ বছরে পোশাক রপ্তানি কিন্তু কমেছে, নেতিবাচক ধারায় গেছে। আমি যদি 11 মাসের হিসাবটা দিই, সেটা আমার প্রতিবেদনও দেখিয়েছি, 2.86% মতো কমেছে। গত অর্থ বছরে যেটা 10.67% পর্যন্ত ছিল, হ্যাঁ, টোটাল মানে গত অর্থ বছরের 1 বছরে। তো এই 11 মাসে যেখানে মাত্র 2% প্রবৃদ্ধি হয়েছে, প্রায় 3%, সেখানে বোঝাই যাচ্ছে যে পুরো অর্থ বছরে কতটা কমবে। এটি একটি বিষয়। আর এখানে সব থেকে বড় বিষয়টি ছিল হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের পোশাক রপ্তানি মানে সব থেকে বেশি কমেছে। নতুন বাজার যেগুলো রয়েছে আমাদের প্রায় তালিকাভুক্ত 15টি দেশের তালিকা আমাদের কাছে আছে বা আমরা ডাটা পেয়ে থাকি। সেই তালিকাগুলোর মধ্যে সব থেকে বেশি কমেছে হচ্ছে যে ইন্ডিয়াতে প্রায় 23.11% মতো কমে গেছে। গত অর্থ বছরে আমরা সেখানে দেখেছি যে 1 বিলিয়ন রপ্তানি ছাড়িয়ে গেছিল, যেটা ইতিহাসে সবথেকে বড় একটা মাইলফলক ছিল। কিন্তু সেটি যেখানে এই অর্থ বছরের 11 মাসে কমে যায়, সেখানে একটা দুশ্চিন্তার ভাঁজ থাকে। এইখানে আমি রিপোর্টের বাইরে যে বিষয়টি বলতে চাই যে ব্যবসায়ী যারা রয়েছে, রপ্তানিকারক যারা রয়েছেন, তারা এই বিষয়টা মানে ইন্ডিয়ার যেসব বায়াররা রয়েছে তারা হচ্ছে যে দেন দরবারে একটু বেশি ঝামেলা করে থাকে, যে মানে পেমেন্টটা করতে একটু ধীরগতি রয়েছে, তারা অনেকটা অবহেলার মতো দেখে থাকে। এই কারণে অনেক বায়ার মানে অনেক রপ্তানিকারক এই জায়গাটা বিমুখ হচ্ছে বাংলাদেশ থেকে রপ্তানি করার ক্ষেত্রে ভারতে। হ্যাঁ, এটি একটি বিষয়। এই জায়গাটা একটা, এছাড়া ওভারঅল তো আমাদের মানে পণ্যের যে মূল্য নিয়ে তো অনেক দিন ধরেই বিতর্ক রয়েছে। সঠিক মূল্য বায়াররা দিচ্ছেন না, বা পাওয়ার ক্ষেত্রেও এক ধরনের ঝামেলা রয়েছে, এটি তো আছেই। ভারতের সাথে আবার এই একটা বিষয় হচ্ছে যে তারাও অনেক সময় অনেক ডিলে করছে। আরেকটি বিষয় যেটা বলতে চাই যে আর আমাদের যে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের যে বাজারটি, সেই বাজারটিও আপনি ফোকাস করেছেন, সে বিষয়টি যদি একটু বলেন। সেখানে আসলে কমে যাওয়ার কারণ কি? ভারত থেকে কমে গেছে সেটি বললেন যে তাদের কাছে রপ্তানির ক্ষেত্রেই আমাদের এক ধরনের অনীহা সৃষ্টি হয়েছে। সেটির কারণ হচ্ছে আমি আসলে যখন আমার আয় হওয়ার কথা, টাকাটা রপ্তানির টাকাটা আসার কথা, আমি পাচ্ছি না। কিন্তু ওই যেই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি আমেরিকা ইউরোপের, সেগুলো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে আমরা দেখেছি যে সেখানেও কমেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে কিন্তু গত অর্থ বছরেও অনেকটা কম ছিল, 5% মতো, 5-5.5% মতো কম ছিল। এবছর আমরা দেখেছি প্রায় 4% কমে গেছে। মানে এই জায়গাটিতে দেখা যাচ্ছে যে বৈশ্বিক একটা মন্দা ভাব চলছে। যেমন করোনার পরবর্তী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং যে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, এই জায়গাগুলো একটি বড় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটায় রপ্তানির ক্ষেত্রে অনেকটা বাধা রয়েছে। তারপরে সঠিক সময়ে পণ্য দিতে না পারা, বায়াররা যে সময়ের ভিতরে পণ্যগুলো চান, সেই সময়ের ভিতরে আসলে তাদের কাছে পণ্য পৌঁছানোটা একটি বড় ধরনের একটা প্রশ্ন রয়েছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। আমি আপনার বিষয়টি বুঝতে পেরেছি। আমি এই পয়েন্টেই হচ্ছে ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে জিজ্ঞেস করতে চাইবো যে আন্তর্জাতিক বাজারের যে পরিস্থিতি, বিশেষ করে কোভিড পরবর্তী সময়, ইউক্রেন রাশিয়া পরবর্তী সময়, আপনারা কিন্তু অর্থনীতিবিদরা বারবারই বলেছেন যে এই পণ্যগুলোর উপর এক ধরনের চাহিদা কমবে এবং আমাদের রপ্তানির উপর একটি প্রেশার আসবে। আমরা এখন পর্যন্ত আসলে কি অবস্থায় আছে? আমরা কি সেই যে যদি বলি যে পূর্বাভাস, সে পূর্বাভাস অনুযায়ী আমাদের এখনকার অবস্থা যদি মূল্যায়ন করেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ প্রথমে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেক আগে থেকে বলে আসছিলাম যে একটা চাপ থাকবে, এবং বাংলাদেশের এখন তৈরি পোশাকে যে আমরা চাহিদার যে ভাটা দেখছি, সেটা তৈরি হয়েছে কারণ যে বাজারগুলোতে আমরা সবসময় খুব ভালো করি, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে আমরা একটা মন্দাভাব দেখতে পাচ্ছি আর কি, বিশেষ করে তৈরি পোশাকের ক্ষেত্রে।
আপনি দেখুন যে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দু জায়গায় কিন্তু তারা মূল্যস্ফীতির সঙ্গে তারা যুদ্ধ করেছে এবং সুদের হার তারা বাড়িয়ে সেই মূল্যস্ফীতিকে খানিকটা নিচেও নামিয়ে আনতে পেরেছে। এই প্রসেসে যেটা হয়েছে, কনজিউমাররা দেখেছে তারা তাদের সব জিনিসের দাম বেড়েছে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, এবং সুদের হার বাড়ার কারণে তারা কিন্তু বিভিন্ন দিকে তাদের খরচ কমাতে হয়েছে। এবং পোশাকের ক্ষেত্রে দেখা যায় যে এই জায়গাটায় পোশাক শিল্প হয়তো সবচেয়ে বেশি তার গতি কিন্তু তারা কমেছে কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে। বাংলাদেশে এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে, যে বাজারে ভাটা চলছে বিশেষ করে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাজার, এই দুটো বাজার থেকে যদি আমরা প্রবৃদ্ধি না অর্জন করতে পারি তাহলে কিন্তু ওভারঅল আমাদের রপ্তানিতে একটা স্থিমিত ভাব আসবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। এটার সঙ্গে যেটা যোগ হয়েছে আমাদের ইন্টারনাল কিছু ইস্যুজ আছে, সাপ্লাই শকস। আমি জানি যে আমাদের গার্মেন্টসে যারা উদ্যোক্তা আছেন তারা বলেছেন যে গ্যাস এবং এনার্জির ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ছিল। আপনি যদি সাম্প্রতিক সময় দেখে থাকেন, রপ্তানি কমেছে, কিন্তু অন্যদিকে আমরা দেখছি যে ইয়ার্নের কিন্তু ইম্পোর্ট বেড়েছে আর কি, যে প্রবণতাগুলো দেখা যাচ্ছে। এটা বোঝায় যে সাপ্লাই সাইডেও কিন্তু আমরা খানিকটা এফেক্টেড হয়েছে আর কি। তো দুটো মিলেই আমাদের কিন্তু আমরা চাপের মধ্যে যাচ্ছি। এই প্রসঙ্গে যেটা না বললেই নয়, বিশ্বব্যাপী কিন্তু আমরা গার্মেন্টসের যে বাজার, সেখানে কিন্তু আমরা কতগুলো অন্য প্রবণতা দেখছি, এবং যেটা নিয়ে কিন্তু আমরা বেশি আলোচনা করি না আমাদের দেশে এখন পর্যন্ত, কিন্তু আলোচনা করার দরকার। যেমন মনে করেন যে কানাডার মার্কেটে ভিয়েতনাম কিন্তু এখন শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে, এবং সেটা জোরে আমরা দেখেছি যে সেই মার্কেটে কিন্তু বাংলাদেশকে ছাড়িয়ে ভিয়েতনামের পোশাক কিন্তু বেড়েছে। ভিয়েতনামের কথা যদি যেহেতু বলেছেন, আমি দেখেছি যে ইউরোপীয় ইউনিয়নের বাজারে ওরা 27টি দেশের সাথে কিন্তু এফটিএ চুক্তি করে ফেলেছে। যুক্তরাষ্ট্র, জাপান, এরকম আরও বেশ 50টি দেশের সাথে কিন্তু তাদের এক ধরনের অগ্রগতি আছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমি তারপরও বললাম, কারণ আমাদের নীতি নির্ধারণী একটি জায়গা রয়েছে, সেটি কতটুকু আমাদের জন্য যোগ করবে। আমি যদি এই পর্যায়ে ফজলে শামীম এহসানকে জিজ্ঞেস করি, আপনি আমার সহকর্মী মুন্নাফ রশিদের কথাও শুনলেন এবং ডক্টর আব্দুর রাজ্জাকের কথাও শুনলেন। আপনি তো এই সেক্টরের মানুষ, এই মুহূর্তে রপ্তানি যখন কমে যাচ্ছে তখন আসলে ইন্ডাস্ট্রির অবস্থাগুলো কি? ধন্যবাদ। না, আসলে রপ্তানি কমা মানে তো আসলে আমাদের লাইফলাইন নিয়ে একটু টানাপোড়েনে পড়ে যাওয়া, এবং রপ্তানি কিন্তু আসলে এখন কমছে না। যদিও মুন্না ভাই ওনার রিপোর্টে বলেছেন যে 5% মতো প্রবৃদ্ধি বা 2-3% প্রবৃদ্ধি ছিল, কিন্তু আসলে এটা আমরা সাম্প্রতিক সময় আমরা গভর্নমেন্ট অফিসিয়ালি স্বীকার করেছি তাদের তথ্যগত ভুল ছিল। তা আমরা গত 2 বছর ধরেই বলতেছি যে আমাদের বিজনেস আসলে 2 বছর ধরেই খারাপ। ইভেন আপনি যদি নাকি তাদের ইম্পোর্ট ডেটাটা দেখেন, যে অটেক্সটা যেটা এপ্রিল পর্যন্ত, লাস্ট এপ্রিল টু এপ্রিল, মানে এক বছরে আমাদের 32% রপ্তানি কমেছে ইউএসএতে, 27% কমেছে ইউরোস্ট্যাট অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের 27টি দেশে। ফলে আমাদের প্রধান ডেস্টিনেশনে কিন্তু এভারেজে প্রায় দেখা যায় 30% মতো আমাদের রপ্তানি কমেছে। তার মানে আসলে আমাদের প্রবৃদ্ধি তো হয়ই নাই, আমরা আসলে অনেক, কারণ এই ওরা যদি ইম্পোর্ট না করে থাকে তাহলে আমরা আর কোথায় রপ্তানি করলাম? তার মানে আমাদের রপ্তানি ডাটা যে ভুল, এটা আমি বারবারই আমরা যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে আমরা গত 1-1.5 বছর ধরে বলছি যে এটা সম্পূর্ণ ভুল। আমাদের পরিস্থিতি আসলেই ভয়াবহ। এর নানান বৈশ্বিক কারণ আছে, আমাদের ইন্টারনাল আমাদের যে দেশীয় কারণ আছে, কিন্তু এই কারণগুলোর সমষ্টিক যে রেজাল্টটা আসলো, আমাদের যে রপ্তানিটা কমে গেছে, এই জন্য আসলে এখন আমাদের সেক্টরটা আসলে কিছুটা হুমকির মুখে রয়েছে, বিশেষ করে রপ্তানিমুখী পোশাক খাত। এখন রাজ্জাক ভাই ঠিকই বলেছেন যে তাদের ইকোনমি তাদের ইনফ্লেশনের কারণে কন্ট্রোল করতে গিয়ে তারা অনেকখানি কমিয়েছে। তারপর 2022 সনে তাদের একটি অনেক বড় ইম্পোর্ট ছিল, যেটা নাকি তারা আসলে প্রেডিক্ট করতে পারেনি। আফটার কোভিড যে একটা রিভেন্স পারচেজের ধরন ছিল, সবাই বলে আর কি ইকোনমির ভাষাতে, যে তো ওই কোভিডের বন্ধ থাকার পরে তারা যে পরিমাণ 2021-এ মানুষ জিনিসপত্র কিনেছিল, বায়ারদের একটা রং প্রেডিক্ট ছিল যে 22-এও 23-এও এরকম চলবে। ফলে তারা অনেক হিউজ একটা অর্ডার দিয়ে দেয়, যেটা নাকি তাদের আসলে ইনভেন্টরিতে জমে যায়, এবং সেই সাথে তাদের আবার ইনফ্লেশন। ফলে দুটো মিলে দেখা যায় যে আসলে তখন আমাদের তাদের ইনভেন্টরি জমে যায়। বাট সেটাও শুধু না, তাই বলে যে তারা ইম্পোর্ট বন্ধ রাখেনি, তারা ইম্পোর্ট করছে। ফলে আমরা আমাদের সক্ষমতাটা কেন হারাচ্ছি?
দেশীয় যে কারণগুলো সেগুলো আসলে আমাদের আসলে আলোচনা করা প্রয়োজন। দেশীয় কারণের একটি ডক্টর আব্দুর রাজ্জাক স্যার বললেন, আরেক এই বিষয়টি আবার মুন্নাফও বলেছে যে জ্বালানি এক ধরনের সংকট। সেখানে আমরা দেখেছি যে কয়েক দফাতেই হচ্ছে জ্বালানির কিন্তু মূল্য বৃদ্ধি করা হয়েছে। এই মুহূর্তে যে জ্বালানি সরবরাহ আপনারা পান সেটি কতটা নিরবিচ্ছিন্ন, এবং এই যে বায়াররা যখন আসলে অর্ডার করে, যেহেতু আমরা যখন কাজ করি আমরা শুনতে পাই যে বায়াররা যখন অর্ডার করে সেটার অন্যতম একটি, এইটা যে আমি কনফার্ম করব যে সময়ের মধ্যে আমি পাঠাবো, সেটি অন্যতম একটি উপাদান যদি প্রয়োজন হয় সেটি জ্বালানি। এই মুহূর্তে জ্বালানির পরিস্থিতিটি কি শিল্প এলাকাগুলোতে? এখন একটা সুবিধা কি, আগে আমাদের শিল্প এলাকায় গ্যাস থাকতো না, জ্বালানি থাকতো না, তো আমরা যখন বলতাম সাধারণ মানুষ আসলে বুঝতে পারতো না। বাট আমি গত শুক্রবার এক বাসে দাওয়াতে গেলাম, উনি খুব বিপদে পড়ে গেছেন, কোনো বাসায় রান্না করতে পারেন না, এবং ঢাকা সবচেয়ে দামি এলাকাতেই বাড়িধারাতেই ওনার কোনো গ্যাস ছিল না আর কি, সকাল থেকে কোনো গ্যাস নেই, তো উনি পরে দোকান থেকে কিনে এনে যেহেতু দাওয়াত দিয়ে দিয়েছেন, ফলে এখন সারা দেশেই জ্বালানি একটা বড় সংকট। এবং যেহেতু নাকি আমরা আসলে, আপনি ঠিকই বলেছেন, আমরা টাইম বাউন্ড কাজ করি, ফলে আমরা যে কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি এটা আসলে মানে আমরা বলে বোঝাতে পারবো না। আমি আমার নিজের কথা বলতে পারি যে আমার এখন 100% অর্ডার আমার এখন শিডিউল ফেল করেছে, কারণ আমি আসলে আমার ডাইংয়ের থেকে কাপড় উৎপাদন করতে পারছি না। গতকালও কোনো গ্যাস ছিল না, গত পরশু দিনও কোনো গ্যাস ছিল না। একবার এক এক কারণ বলা হয়, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো ঝড়ের কারণে টার্মিনাল লাগানো যায়নি, কখনো বিদেশ থেকে আমরা এলএনজি কিনতে পারিনি, বাট অনেক কারণ বলা যাচ্ছে, কিন্তু আমরা আসলে জ্বালানিটা পাচ্ছি না। বলা হয়েছিল আমাদেরকে যদি নাকি এই 200% 300% দাম বাড়িয়ে দেওয়া হয় জ্বালানি, তখন নিরবিচ্ছিন্ন আমাদেরকে দিতে পারবে গ্যাসের প্রেশার, বাট আসলে দামটা শুধু বাড়ানোই হয়েছে, এখন পর্যন্ত আমরা কোনো নিরবিচ্ছিন্ন গত 2 বছরে আমরা পাইনি। যেটা সমস্যাটা হচ্ছে যে মূল্য তো একটা ফ্যাক্টর, কিন্তু মূল্য দিয়েও যখন আমরা পাচ্ছি না, সেটা কিন্তু আমাদের ব্যবসাটাকে সম্পূর্ণই বন্ধ করে দিচ্ছে। যেটা আমি বলছিলাম আপনাকে যে আমাদের স্থানীয় অনেকগুলা আসলে এখানে কারণ আমাদের সমস্যা হচ্ছে, যে একটা তো জ্বালানি আছে, আর হলো সরকারের নীতি নির্ধারণী মহল থেকে ওনাকে আসলেই চান কিনা যে রপ্তানি বাড়ুক, কারণ আমাদেরকে জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করা হচ্ছে, মানসিকভাবে একটি মানে সমস্যার সৃষ্টি করা হচ্ছে। ফলে এই জিনিসগুলো, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে 30 সেকেন্ডে, আমার গত পরশু দিন এক গার্মেন্টস মালিক ফোন করেছিলেন, উনি প্রায় $100 মিলিয়ন উপরে ইয়ারলি উনি এক্সপোর্ট করেন, খুবই বড় একটি গ্রুপের উনি মানে প্রায় $150 মিলিয়ন এক্সপোর্ট করেন। ওনার $327 কাস্টমস পোস্টিং দিতে গিয়ে ভুল করেছে ইম্পোর্টে, $327 জন্য ওনার রপ্তানিটা বন্ধ করে দিয়েছে। যিনি নাকি $1 মিলিয়ন, মোর দেন $100 মিলিয়ন উনি এক্সপোর্ট করেন, ওনার $327 জন্য ওনার রপ্তানি বন্ধ করা দেওয়া হয়েছিল, আবার দেন দরবার করে সেটা খুলতে হয়েছে আমাদের পক্ষ থেকে। তো এইরকম ছোট ছোট জিনিস, আমি এক ফ্যাক্টরির নাম জানি, উনি $70 জন্য উনি কয়েক $1 মিলিয়ন এক্সপোর্ট করেন, $10-12 বিলিয়ন এক্সপোর্ট করেন, ওনার $70 জন্য, এবং ভুলগুলো কিন্তু অফিসের যারা ক্লার্ক পজিশন তাদের ভুল, কোম্পানির কোনো ভুল না। আমরা কাস্টমস এবং শুল্ক নিয়ে কথা বলবো। এই জায়গায় একটি বিষয় আমি যেটি জানি, যে যখন হচ্ছে কোনো অর্ডার ফেল করে পরবর্তীতে সেটি ডিসকাউন্টে ছেড়ে দিতে হয়, যদি আমি ভুল না করে থাকি। রাজ্জাক স্যারের কাছে জিজ্ঞেস করব, যদি আমরা এই ধরনের ফেল করি, আলটিমেটলি সামনের বছর নতুন একটি অর্থ বছর শুরু হয়েছে, একটু ছোট করে যদি বলেন আমরা আসলে কোন দিকে যাচ্ছি? জি, প্রথমে হচ্ছে আমি মনে করি, দেখুন কিছু প্রবলেম থাকে যে এই কাস্টমস রিলেটেড ইস্যুজে, এগুলো আমরা সবসময় আলোচনা করি। আপনি যদি এক্সপোর্ট অর্ডার ফুলফিল করতে না পারেন বা ফেল করলে সেটা একটা ইম্প্যাক্ট থাকে, রেপুটেশন নষ্ট হয়, দাম কম পেতে পারেন, আর দাম কম পাওয়া মানে হচ্ছে আবার ওই রপ্তানি টোটাল ভলিউমটা কিন্তু কমে যাবে, ভ্যালুটা কমে যাবে, এটা একটা ইস্যু। কিন্তু আমার কাছে মনে হয় যেটা আমরা যদি কাঠামোগত যে সমস্যা আছে সেটার কথা যদি না চিন্তা করি, তাহলে কিন্তু মূল প্রবলেমটা কিন্তু থেকেই যাবে। আমরা দোষ দিতে পারি যে পলিসি মেকাররা কি চান না, কিন্তু আমার কাছে মনে হয় যে সবাই চান যে রপ্তানি বাড়ুক। প্রবলেমটা হচ্ছে কি, দেখুন আমরা যে গ্যাস বা জ্বালানি এটা কিন্তু আর বাইরে থেকে নিয়ে আসি। যদি আমার রিজার্ভের ক্রাইসিস থাকে, আমি যদি এনাফ না আনতে পারি বাইরে থেকে, আমি কিন্তু সাপ্লাই করতে পারবো না। আপনি ইন্টারনালি দাম অনেক বাড়াতে পারেন, 2 গুণ 3 গুণ দাম আমরা বাড়াতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু রিজার্ভ ক্রাইসিসের মধ্যে দিয়েও কিন্তু যাচ্ছি। এই ক্রাইসিসটা সুরাহা না হলে অনেক জিনিস কিন্তু আপনি বাইরে থেকে ইম্পোর্ট করতে পারবেন না। যথাযথ যদি আপনার সরবরাহ না থাকে ইকোনমিতে, তাহলে সেটাই তো আপনার প্রবলেম তৈরি করবে। একই জিনিস আমরা দেখতে পাচ্ছি আর কি, বাংলাদেশের অর্থনীতি দুটো ক্রিটিক্যাল চ্যালেঞ্জ আসলে সম্মুখীন, এবং এটা আমাদেরকে বুঝতে হবে। একটি হচ্ছে যদি রিজার্ভ ক্রাইসিস থাকে, আর যদি মূল্যস্ফীতির ক্রাইসিস থাকে,
এটা যে কোনো পলিসি মেকারদের জন্য কিন্তু ডিল করাটা ইজ ভেরি ডিফিকাল্ট আর কি। এটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে যে আমাদের লেভেল অফ ডিফিকাল্টিসটা কোথায় এখন। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। যেমন রিজার্ভের কথা বললেন, সেটি কিন্তু অনেকটা আমরা রেমিটেন্স এবং এই যে রপ্তানির উপরেই কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীল। সেখানে কিন্তু আবার আমদানির করার ক্ষেত্রে বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি যেগুলো, সেখানে কিন্তু এক ধরনের কি বলবো, অনেকটা দেন দরবার করেও খুব একটা সমাধান পাচ্ছেন না। এই বিষয়গুলো বিজিএমই, বিকেএমইএ, আপনার এফবিসিসিআই, ডিসিসিআই বিভিন্ন সময় কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সাথে বলেছে যে এই যে জায়গাগুলো, এগুলো কিছুটা শিথিল করার জন্য। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে একটু পরে আবার ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম তৈরি পোশাকের বিষয়ন নিয়ে। এই পর্যায়ে আমরা কথা বলছিলাম বেশ কিছু দেশের পরিস্থিতি, বাইরের পরিস্থিতি, অভ্যন্তরীণ সবগুলো বিষয়ই চলে এসছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ফজলে শামীম এহসানের কাছে যেটি জানতে চাইবো যে বাজারে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি বিশ্ববাজারে, তাদের অবস্থা কেমন এবং আমাদের অবস্থানটা এই মুহূর্তে কোথায়? এই মুহূর্তে যদি আমি বলি তাহলে দেখেন একটা জিনিস আমাদের খারাপ দিক, কিন্তু যেটা আসলে আমাদের স্ট্রেংথ, যে আমরা ওয়ার্ল্ড মার্কেটে যদিও ম্যানমেড ফাইবারের আপনার পার্সেন্টেজ বেশি ইউজে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আসলে এক্সপোর্ট ভলিউমে যদি দেখেন এক্সপোর্ট বাস্কেটে আমাদের কটন প্রোডাক্ট অনেক বেশি, প্রায় 70%-এর মতো আমরা কটন করি, 30% আমরা ম্যানমেড ফাইবার করি। সো আমি আসলে এটাকে অপরচুনিটি হিসেবে দেখতে চাই যে আমরা তো আমাদের যে স্ট্রেংথ সেটাতে আসি, বাট আমাদের জন্য একটা ওপেন একটা বড় মার্কেট রয়ে গেছে যেখানে আসলে আমরা আবার কাজ করে আমরা সেই ম্যানমেড ফাইবারে আমাদের একটা মার্কেট শেয়ার যদি আমরা নিতে পারি তাহলে আমরা কম্পিটিটরদের থেকে আমরা ভালো করতে পারবো। সেটা আমি আসলে ওভারঅল মার্কেট সিচুয়েশনটা বললাম। বাট আপনি যদি আরেকটু ডিটেলসে আমি বলতে চাই তাহলে সেটা নিতে গেলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার বলেন বা আমাদের যে এনভায়রনমেন্ট সেটা কি রেডি কিনা। কারণ এখানে যখন আমি যত ভ্যালিডেশনে যাব তত বেশি আমার একটা টাইম, লিড টাইম একটা ফ্যাক্টর হবে, সেখানে আমার কোয়ালিটি একটা ফ্যাক্টর হবে। আমাদের যেরকম এই ইউটিলিটিস যেটা আমরা যেভাবে পাচ্ছি, আমাদের এনার্জি যেভাবে পাচ্ছি, এই এনার্জির মানে আনইন্টারাপ্ট যদি আমরা এনার্জি না পাই, এটা দিয়ে আসলে কোয়ালিটি প্রোডাক্ট বের করা যায় না। তারপরে আমাদের যে শিপিং যে সিস্টেম, এইভাবে আসলে এই লিড টাইম আমাদের পক্ষে কমানো সম্ভব না। আমাদের ডাইরেক্ট ভেসেল নাই বা আমাদের পোর্টগুলোতে অত বেশি এখনো সক্ষমতা আসে না। তো এগুলো আসলে অনেক বেশি জরুরি। তার সাথে অবশ্যই আমাদের নতুন নতুন ডিজাইন এবং আমাদের অটোমেশন এবং এগুলো তো আমাদের আরো বেশি অ্যাডাপ্টেশন লাগবে আমাদের। এই পর্যায়ে আপনি যেহেতু এই কথাটি তুললেনই, আমি ডক্টর আব্দুর রাজ্জাকের কাছে জিজ্ঞেস করব। আমরা সাধারণত যে জিনিসটি দেখি যে চীন যেভাবে নিজেদের নতুন নতুন ইনোভেশন কিন্তু সারা বিশ্ববাজারে এক ধরনের চাহিদা সৃষ্টি করে। আমরা বলছি যে যুক্তরাজ্যের বাজারে আমাদের তৈরি পোশাকের চাহিদা কমে গেছে, কিন্তু ইনোভেশন কিন্তু আমরা সবসময়ই দেখি যে বাজারে এক ধরনের নতুন চাহিদা তৈরি করে এবং মানুষের আকর্ষণ থাকে। আমরা আসলে এই জায়গাটায় কোন অবস্থানে আছি? ইনোভেশন, নতুন যেটি বললো যে এই যে বাস্কেট তৈরি করা, বিভিন্ন ধরনের নতুন ডাইমেনশন, এটি এই মুহূর্তে কতটা জরুরি এই প্রতিযোগিতার বাজারে? আপনি চীনের উদাহরণ দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে চীন নয় শুধু, আরো অনেকগুলো দেশে চীন এই মুহূর্তে কিন্তু তারা R&D যেটা বলে সেটা কিন্তু অনেক পয়সা তারা খরচ করছে আর কি। তাদের ইনভেস্টমেন্ট হিউজ এখানে। চীনের যে এখন তারা R&D যেটা করছে ইনোভেট করার জন্য, সেখানে তারা দুটো জায়গায় মনোনিবেশ করেছে। একটি হচ্ছে টেকনোলজির জায়গায়, তারা সব রকম মনে করেন যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে জায়গাগুলো আছে সেই টেকনোলজিগুলো থেকে তারা উন্নতি করছে, যার ফলে তাদের লেবার প্রোডাক্টিভিটি অনেক কিন্তু বেড়েছে। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, আপনি দেখুন বাংলাদেশে আমরা $1 মিলিয়ন সমপরিমাণ যে গার্মেন্টস, এটা রপ্তানি করার জন্য কিন্তু এখনও মোটামুটি 90-95 জন শ্রমিক ব্যবহার করি। চায়না সেখানে এখন ব্যবহার করছে 50 জনের কম, কারণ তাদের মেশিন, তাদের যে টেকনোলজি, এটা এত বেশি ওরা উন্নতি করেছে যে এটা তাদের পক্ষে করা সম্ভব। প্লাস তারা অনেক বাল্কে প্রোডাকশন করতে পারে, সেটাও তাদের কিন্তু ওই ক্যাপাবিলিটি আছে। প্রবলেমটা হচ্ছে চায়না এটা জানে যে তার এই ইনোভেশনের জন্য তাদের উপরে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কিন্তু খড়গ বসছে। আমরা দেখছি যে চায়না যেমন ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি দেখেছেন যে বিভিন্ন বাণিজ্য যুদ্ধে তাদেরকে লিপ্ত হতে হচ্ছে, যার ফলে এখান থেকে কিন্তু ডিফিউজড হয়ে যাচ্ছে। চায়না থেকে জিনিসগুলো বাইরেও খানিকটা চলে যাচ্ছে। এই চায়না থেকে যে বাইরে যাবে সেখানে কিন্তু বাংলাদেশ আমরা সুবিধা নিতে পারতাম, সেটা কিন্তু এখন আমাদের পুরোপুরি হয়ে ওঠে না। যেটা হয়েছে, চায়না থেকে এই বিনিয়োগগুলো গিয়েছে আপনার মূলত ভিয়েতনামে এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্দোনেশিয়াতে কিন্তু তারা গিয়েছে, তারা কিন্তু এখন বেনিফিটেড হচ্ছে। এবং ওই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশকে চিন্তা করতে হবে যে আমরা কেন সেটা নিতে পারছি না। এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু
বেশি ক্রয়াদেশ পেয়েছে, যদি এখন এক্সপোর্টে ভাটা পড়েছে কিন্তু তার আগে, কিন্তু আমরা এখনও দেখি নাই যে খুব সিগনিফিক্যান্ট আকারে যে চাইনিজ ইনভেস্টমেন্ট বা যে প্ল্যান্ট পুরোটা বাংলাদেশে রিলোকেট হচ্ছে সেটা আমরা দেখতে পাই নাই। কাজে সেখানে কিন্তু আমাদের একটা অসুবিধা আছে। দ্বিতীয় একটি ব্যাপার হচ্ছে, দেখুন আমরা যদি আপনি তৈরি পোশাকের কথা চিন্তা করেন, সেখানে আমাদের প্রবলেম হচ্ছে আমরা আমাদের দেশে কটন তৈরি করি না। কটন আমরা প্রায় সবই আমদানি করি, সেটা একটা ইস্যু। আর একটি হচ্ছে কটনের বাইরে যে অল্টারনেটিভ আছে ম্যানমেড ফাইবার, সেখানে আমরা যেতেই পারি না। আমাদের যেটুকু ম্যানমেড ফাইবার বেসড যে গার্মেন্ট তৈরি করি আমরা, সেটা পুরোটাই কিন্তু আমরা আমদানি করি। তাহলে দেখুন প্রবলেমটা হচ্ছে আমাদের মূল এক্সপোর্ট হচ্ছে এই রেডিমেড গার্মেন্টস, যেটা আমাদের টোটাল রপ্তানির 85% হচ্ছে রেডিমেড গার্মেন্ট থেকে আসে। এই রেডিমেড গার্মেন্টসের যে বেসিক যে প্রোডাক্ট, মানে আপনার হয় কটন অথবা ম্যানমেড ফাইবার, এই পুরোটা কিন্তু আমরা আমদানি করি। এই জন্য আমি অনেক সময় বলি যে আমরা ফুড সিকিউরিটির কথা বলি, আমরা এনার্জি সিকিউরিটির কথা বলি, আমাদের কিন্তু ফাইবার সিকিউরিটির কিন্তু একটা সমস্যা আছে। এবং গ্লোবালি আমাদের যদি কম্পিট করতে হয়, এই ফাইবার সিকিউরিটিকে আমরা যদি এই যে রিস্ক এটাকে যদি কমাতে হয়, তাহলে আমাদের অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি অসম্ভবভাবে বাড়াতে হবে, যেন আমরা প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। আপনি ভ্যালু এডিশনের কথা বলছেন, আমি মুন্নাফের কাছে একটু জানতে চাইবো আমাদের এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সেটি আসলে কতটা তৈরি? এই যে সামনে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব, তারপরে তো আমাদের অনেক ধরনের শুল্কমুক্ত যে সুবিধাগুলো সেগুলো কমে যাবে। এই মুহূর্তে আমাদের অবস্থা কি? এটা 2024 সাল 24-25-এর আমরা বাজেট দেখছি, এরপরেই 26 সালের বাজেট হয়তো আমরা দেখব। একটু যদি বলেন। না, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারটা যেটা স্যার যেটা বললেন যে আমাদের মানে সুতা যে কটন নির্ভর যে সুতাগুলো রয়েছে, এটা পুরোটাই আমদানি নির্ভর। আমাদের বাংলাদেশে আসলে তুলা পুরোটা আমদানি করে সুতা দিয়ে সেটা দিয়ে সুতা তৈরি করে, সেটা একটা বিশাল বড় আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সব থেকে বড় যেটি হচ্ছে সুতা। এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো তো আসলে আমাদের নাই। সুতাটা আমরা তুলার মাধ্যমে আমরা করে থাকি। এর বাইরে আমি একটা বিষয় একটু বলতে চাই যে শামীম ভাই যেটা বললো যে প্রতিযোগী দেশগুলোর যে অবস্থানটা, আমাদের যে ম্যানমেড ফাইবারের কথা আসছে, আমাদের দেশে ম্যানমেড ফাইবার এবং এর পাশাপাশি যে আমাদের বাজার, নতুন বাজার তৈরি করার কথা বলা হচ্ছে, আমাদের প্রোডাক্টে ভেরিয়েশন আনার কথা বলা হচ্ছে, কিন্তু একই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে সরকারের জায়গা থেকে যে নীতি সহায়তা দেওয়ার কথা, বিশেষ করে ম্যানমেড ফাইবারকে যেহেতু বিশ্বের এখন সবথেকে চাহিদা সম্পন্ন একটি জায়গায় ধরা হচ্ছে, মানে ওভারঅল যদি আমি বলি যে 70%-এর বেশি হচ্ছে ম্যানমেড ফাইবারের চাহিদা রয়েছে বিশ্ববাজারে, সেই জায়গায় বাংলাদেশের অবস্থানটা খুবই নগণ্য। এই জায়গাটায় যে নীতি সহায়তা দেওয়ার কথা ছিল ম্যানমেড ফাইবারকে এগিয়ে নেওয়ার জন্য, যেসব বিষয়গুলো বলা হচ্ছে, যেমন এই ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে প্রচুর পরিমাণ পানি দরকার এবং ঠান্ডা একটা ওয়েদার দরকার থাকে সবসময়, সেই জায়গাগুলোর প্রতি বলা হয়েছে যে যদি সিলেটের কোনো একটা অঞ্চলে যদি এই ম্যানমেড ফাইবার শিল্প এলাকা ঘোষণা করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকদিন আমি যতটুকু জানি যে আমাদের শামীম ভাইও মনে হয় বিষয়ে একমত হবেন যে ব্যবসায়ীরা কিন্তু এই বিষয়টা নিয়ে সরকারের সাথে কয়েক মাস ধরে বা এরও বেশি সময় ধরে কথা বলে আসছে, কিন্তু আসলে কোনো অগ্রগতি নাই। ম্যানমেড ফাইবারকে যে পরবর্তী জেনারেশনের জন্য পরবর্তীতে সামনে বড় একটি বাজার দখল করতে যাচ্ছে, সেই জায়গাটি নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা নেই বলে আমার কাছে মনে হয়েছে সরকারের। এই পর্যায়ে যেহেতু ফজলে শামীমের কথা সে বলল, মানে মুন্নাফ বলল, আমি একটুখানি জিজ্ঞেস করব যে এত দেন দরবার বলা যাবে না, এত আলোচনা, আপনাদের এত কথা যখন বলা হয়, সেটি আসলে কেন কাজে লাগছে না বলে মনে হয়? মানে কেন যে জায়গায় পৌঁছানো সে জায়গায় পৌঁছাচ্ছে না, নাকি আসলে বোঝার কোনো ঘাটতি আছে? আমাদের পুরো বিশ্বের বাজার এগিয়ে যাচ্ছে, আমরা আসলে কতদিন পিছিয়ে থাকবো? আমার মনে হয় যে আসলে ব্যবসায়ীদের ব্যর্থতা, তাদের আসলে বোঝানোর সক্ষমতাটাই আমি এখন মনে করি। কারণ আমরা আগে মনে করতাম যে ওনারা বুঝতে চান না, কারণ এত বছর ধরে বলার পরেও এত ওপেন একটা জিনিস যখন ওনারা দেখতে পাচ্ছে না, তখন আমার মনে হয় যে আসলে আমাদেরই ব্যর্থতা, যে আমরা আসলে ওনাদেরকে বোঝাতে পারছি না যে ম্যানমেড ফাইবারটা দরকার বা আমাদের রপ্তানির জন্য কি আসলে প্রয়োজন। ম্যানমেড ফাইবার কিন্তু আলটিমেটলি সবাই নিজেদের ফিউচার হিসেবে কিন্তু নিচ্ছে, এবং প্লাস আপনি আমাদের ইভেন আমি যদি বলি আমাদের সার্কুলারিটি দরকার, আমাদের নেট জিরোতে যাওয়া দরকার, আমাদের ডিকার্বনাইজেশনের ব্যাপারে কাজ করা দরকার। আমরা আসলে খুব বেশি সময় নেই। আপনি দেখেন ইউরোপিয়ান যে লটা ডাইরেক্টিভটা পাস হয়ে গেছে 2027 থেকে, সেটা আইনে পরিণত হবে 27, 28, 29, 100% ইউরোপিয়ান বায়ার এর ভিতরে চলে আসবে। আমরা কতটুকু কাজ করতেছি? আমরা এনভায়রনমেন্টাল ইস্যুতে কিছুই এখনো করতেছি না। 2030-এর মধ্যে মোস্ট অফ দ্য বায়ার 50% তাদের কার্বন কমাতে বলেছে সব ফ্যাক্টরিগুলোকে। এখন আমরা আমাদের ন্যাশনাল গ্রিডে এখন পর্যন্ত আমাদের গ্রিন এনার্জি বা স্মার্ট গ্রিড আমাদের করতে পারি না। আসলে
এখন আসলে আমরা বলতে বলতে অনেক সময় মনে হয় যে আসলে আমরা কি ঠিক মতন বলতে পারছি না কিনা। প্রত্যেকবার বাজেটে আমরা নানান রকমের আমরা চাই কি যেন বলে সুপারিশ করি, গত কয়েক বছর ধরে একটা সুপারিশ রাখা হয় না। ইভেন ধরেন আমরা যদি 30টা সুপারিশ দিই, 29টা সুপারিশ দিই, একটাও রাখা হয় না। তার মানে আমি তো মনে করেছিল আসলে আমাদের ব্যর্থতা। আমরা বলি যে সোলারের ট্যাক্স কমানো হোক, কিন্তু এটাকে আসলে আমরা ভুল দাবি মনে হয় যে সোলারের ট্যাক্স কমানোর দাবিটা মনে ভুল, এই জন্য সরকার কমায় না। কিন্তু আলটিমেটলি একটা সময় তো আসলে এই যে গ্রিন এনার্জিতে যেতেই হবে, এবং যদি আমরা যদি বলি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসে যদি আমি যাই, তাহলে আলটিমেটলি পরিবেশকেও রক্ষা করতে হবে, ঠিক একইভাবে উন্নয়নও রাখতে হবে, ঠিক একইভাবে যে সবুজ অর্থনীতি সেটিও তৈরি করতে হবে। একটি ছোট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম তৈরি পোশাকের বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ফজলে শামীম এহসান এবং আমার সহকর্মী মুন্নাফ রশিদ। আমরা কথা বলছিলাম যে গ্রিন এনার্জি নিয়ে, জ্বালানি নিয়ে অনেকগুলো বিষয়। যেহেতু এসডিজির বিষয়টি চলেই এসছে এর আগের বিরতির আগে, আমি ফজলে শামীমের কাছে জানতে চাইবো যে আমাদের প্রযুক্তি নির্ভরতা, আপনি এর আগে চীনের কথা বললেন, রাজ্জাক স্যারও বলল যে চীন অনেক এগিয়ে গেছে, তাদের উৎপাদনও বেড়েছে, তাদের ইনোভেশন বেড়েছে, তাদের মার্কেটও বড় হচ্ছে এবং তারা কম্পিটিশন মার্কেটে অন্যতম একটি জায়গা। আমাদের প্রযুক্তি নির্ভরতার জায়গায় বা প্রযুক্তি প্রসারের জায়গায় আরএমজি সেক্টরের এই মুহূর্তে অবস্থা কি? এই মুহূর্তে আসলে আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আছি, কারণ আমাদের প্রযুক্তি এখন পর্যন্ত আমরা আসলে সেই পরিমাণে অ্যাডাপ্ট করতে পারিনি। কারণ অলরেডি সারা বিশ্বে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অলমোস্ট সবগুলো সেক্টরকে ধরে কাজ শুরু করেছে, সবগুলো সেক্টর কাজ শুরু করেছে। আমরা আসলে এখন পর্যন্ত সত্যিকার অর্থে ইভেন থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা ছিল অটোমেশন, সেটা নিয়ে আমরা আসলে পুরোপুরি এখন পর্যন্ত আমাদের ফ্যাক্টরিগুলোতে আমরা যাই নাই। বাট এখানে আসলে পিছিয়ে থাকলে আমাদের সেক্টর টিকবে না। আমি একদম সরাসরি বলতে চাই, আমাদের প্রত্যেকটা ফ্যাক্টরিতেই আসলে প্রযুক্তিকে আপন করে নিতে হবে আমি যদি বলি, এবং আমাদের একদম উদ্যোক্তা শ্রেণী থেকে শুরু করে একদম লোয়ার আমাদের যারা নিম্ন ইয়েতে কাজ করে, প্রত্যেকের আসলে মনে করতে হবে যে প্রযুক্তি আমার শত্রু না, প্রযুক্তির মাধ্যমে আসলে আমি এটাকে গেইন করতে পারবো। যেমন একজন শ্রমিক এই প্রযুক্তির মাধ্যমে তার প্রোডাক্টিভিটি বাড়াতে পারবে নিজের খাটনি না বাড়িয়ে, সেমনি একজন যে উদ্যোক্তা আছেন ওনারও ইনভেস্টমেন্ট অনেক জলদি রিটার্ন আসবে যদি এখানে ইনভেস্ট করে। অনেকের একটা ভয় থাকে যে প্রযুক্তি যখন আসবে তখন আমাদের দেশে যেহেতু আসলে জনসংখ্যা অনেক এবং এই লেবার মার্কেটটা কিন্তু এই কারণেই দেখা গেছে যে খুবই স্বল্প মূল্যে আমরা পাই, অনেকে প্রযুক্তিকে এই কারণেও কিন্তু থ্রেট মনে করে। আমি আসলে মনে করি প্রযুক্তি আসলে নতুন চাকরির সৃষ্টি করে। প্রযুক্তি আসলে কখনোই চাকরির হয়তোবা এক ডিপার্টমেন্টে আপনার লোক কমে যাবে, দক্ষতারও প্রয়োজন হবে, দক্ষতার প্রয়োজন হবে। আপনি ঠিকই বলেছেন যে প্রযুক্তির একমাত্র চ্যালেঞ্জ যেটা থাকে সেটা হলো যে ওই শ্রমিককে দক্ষ করে তোলাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে। কিন্তু হয়তোবা আমি যেটা বললাম যে এক সেকশনে আপনার লোক কমে যাবে, কিন্তু আরো ভ্যালিডেট জায়গাতে আমার আসলে তখন দক্ষ লোকের প্রয়োজন হবে, যার মাধ্যমে আমি আসলে অনেক বেশি রেভিনিউ করতে পারবো, অনেক বেশি প্রফিটেবিলিটি যেতে পারবো। কিন্তু যদি এই প্রযুক্তির আমি যদি আমাদের এখানে এমব্রেস না করি, আমি যদি আমার কারখানাগুলোতে নতুন নতুন অটোমেশন না আনি, এবং ইভেন কিছু কিছু ক্ষেত্রে রিপোর্টিং এর ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমি না আনি, তাহলে আসলে আমাদের পক্ষে এই বৈশ্বিক যে বর্তমান যে প্রতিযোগিতা সেখানে আমাদের পক্ষে কোনো মতে টিকে থাকা সম্ভব হবে না, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে। আমি একটু এখানে যুক্ত করতে চাই, হ্যাঁ যুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমি বেশ কয়েকটা ফ্যাক্টরিতে আমি গিয়েছি, দেখেছি যে আসলে প্রযুক্তির যে ছোঁয়া সেটা কিন্তু লাগা শুরু করেছে। আমি স্বামী ভাইয়ের ফ্যাক্টরিতেও গিয়েছিলাম, সেখানে আমি দেখেছি যে একজন শ্রমিক কতটা কাজ করছে, তার এনার্জি কতটুকু আছে, কতটুকু সাপ্লাই দিচ্ছে, প্রোডাক্টিভিটি কেমন রয়েছে, এই বিষয়ে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু আমি তার ফ্যাক্টরিতে দেখেছি। অর্থাৎ এই ধরনের যে প্রযুক্তিগুলো যুক্ত করার যে বিষয় রয়েছে এটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু এই জায়গাটিতেও সুযোগ দিতে হবে। আমাকে প্রযুক্তির ছোঁয়াটা লাগানোর জন্য যেসব সুযোগ দেওয়ার কথা, সহায়তা দেওয়ার কথা, সেগুলোতেও কিন্তু নজর দেওয়া উচিত। যদি এই পয়েন্টে এসে, যেহেতু এলডিসি অনেকগুলো বিষয় চলে এসছে, এসডিজির বিষয় চলে আছে, আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে জিজ্ঞেস করব, যেহেতু এই সব কিছুর সাথেই কিন্তু একটি আয়, কোম্পানির যেমন আয় থাকে ঠিক সেই আয়টি আবার যখন শ্রমিকদের মধ্যে বন্টন হয়, আমি যখন এসডিজির কথা বলছি তখন জীবন মান উন্নয়নের জন্য কিন্তু শ্রমিকদের বেতন পাওয়া
খুবই জরুরি, এবং সেটি কিন্তু আসে হচ্ছে যারা বায়ার আছেন তাদের কাছ থেকে। আমরা যেটি রপ্তানি আইটি পাই সেটি থেকেই মালিকরা এটি দেন। কিন্তু আমরা একটি কথা শুনি যে বায়াররা আসলে যে ন্যায্য মূল্য সেটি দিতে চান না। তাহলে আমার শ্রমিকের ন্যায্য মূল্য আসলে কিভাবে নিশ্চিত হবে? হ্যাঁ, আপনি বলেছেন, আমি উত্তর দেব। তার আগে ছোট্ট করে দুটো জিনিসে একটু মন্তব্য করতে চাই। প্রথমে একটু আগে স্বামী আপনি বলেছেন যে আপনারা নাকি বোঝাতে ব্যর্থ হয়েছেন যে আপনাদের যে সুযোগ সুবিধা দরকার সেটা পাচ্ছেন না। আমার তো মনে হয় যে আমরা দেখেছি অনেকেই আছেন যারা ব্যবসায়ী, স্পেশালি গার্মেন্টস ওনার্স, তারা মন্ত্রী ছিলেন, ইনফ্লুয়েন্সিয়াল লোকজন আছেন, পলিসি মেকারদের আশেপাশে আছেন, অনেক এমপি, ওনারাও কিন্তু এইসব ব্যবসার সঙ্গে জড়িত। কাজে আপনারা যদি তাদেরকে বোঝাতে না পারেন তাহলে কে বোঝাতে পারতো সেটা একটু চিন্তার ব্যাপার আছে। বাট এনিওয়ে, এখন মোর ফান্ডামেন্টাল কোয়েশ্চেনে আসি। হ্যাঁ, যেটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে একটু কঠিন একটি প্রশ্ন, বাট আমি একটু বলার চেষ্টা করি। প্রথমে হচ্ছে প্রযুক্তি কিন্তু ছোঁয়া লেগেছে বলেছেন, প্রযুক্তি কিন্তু বাংলাদেশ নিচ্ছে, এমব্রেস করছে, কিছু কিছু ক্ষেত্রে অটোমেশন হয়েছে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মেন যে কম্পোনেন্টগুলো সেগুলো হয়তো আমরা এভাবে যেতে পারি না, কিন্তু যথেষ্ট কিন্তু সেখানে আমরা দেখেছি উন্নতি হচ্ছে। ফলে যেটা হয়েছে, আপনি খেয়াল করুন, ফলে যেটা হয়েছে আমরা ম্যানুফ্যাকচারিংয়ে ওভারঅল বাংলাদেশে কিন্তু ডাবল ডিজিট গ্রোথ রেট দেখেছি, মানে 10 ভাগের উপরে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে গ্রোথ হচ্ছে। কিন্তু সেই ম্যানুফ্যাকচারিং কিন্তু এমপ্লয়মেন্ট একদম বাড়ে নাই গত 4-5 বছরে। তার মানে প্রযুক্তি বাড়লে আপনি দেখবেন যে এটা কিন্তু এমপ্লয়মেন্টে ভাটা পড়বে। কিন্তু আমি সেই সঙ্গে বলবো এই এমপ্লয়মেন্টটা আপনাকে অন্য জায়গায় জেনারেট করতে হবে, যেটা স্বামী ভেক্টরকে বলেছেন। যেমন ধরুন আমাদের সার্ভিস সেক্টরটা কিন্তু এখন আমরা সেভাবে করতে পারি না। সার্ভিস সেক্টর বলতে কী বোঝায়? এডুকেশন, হেলথ, কেয়ার ইকোনমি। সেখানে যদি আমরা যথেষ্ট মাত্রায় ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু ওই সব জায়গায় অনেক কিন্তু এমপ্লয়মেন্ট দেওয়া সম্ভব হবে। এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে। এটা অনেকটা হচ্ছে যে যখন এরকম হয়েছে কৃষি থেকে নিয়ে এসে আমি শিল্প কারখানার মধ্যে মানুষগুলোকে নিয়ে আসছি, এখন যখন আবার শিল্প কারখানায় কমবে তখন আসলে সেবা খাতে আমার কারণ বেকার তো রাখা যাবে না কাউকে। কিন্তু তার থেকে এখানে দেখেন আরেকটা ফান্ডামেন্টাল ইস্যু আছে, সেটা হচ্ছে যেমন ধরুন আমাদের কিন্তু রপ্তানির আকার কিন্তু এখনও কম। আমরা মাত্র কত 50-60 বিলিয়ন ডলার রপ্তানি, এটা কোনো রপ্তানি পৃথিবীর বুকে। আমরা যদি আরও অনেক বেশি রপ্তানি করতে পারি, এই সেক্টরটা গ্রো করলেও কিন্তু আপনি দেখবেন আপনি আরও কিন্তু লোককে এমপ্লয়েড করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বলেছেন ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যদি আমি যথেষ্ট পরিমাণে বেশি মজুরি বা দাম না পাই তাহলে কিন্তু আমি শ্রমিককে দিতে পারবো কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে একটা ইস্যু হচ্ছে যে হ্যাঁ, আমাদের প্রোডাক্টিভিটি যদি বাড়ে আমরা দেখব যে হয়তো পার ইউনিট, মনে করেন যে $1 মিলিয়ন জন্য যে পরিমাণ আমার ওয়ার্কার দরকার সে নাম্বারটা কমে যাবে, কিন্তু তারা কিন্তু বেটার পেইড হবে আর কি। সেটা কিন্তু সম্ভাবনা আছে যদি আমরা ভালো দাম পাই। ভালো দাম বাংলাদেশ পায় না, তার মোটামুটি আমি দুটো কারণ আমি আপনাকে বলতে চাই। প্রথম কারণটি হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রির সঙ্গে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কিন্তু অত বেশি স্ট্রং সম্পর্ক নাই, কারণ আমাদের সবাই লোকাল এন্টারপ্রেনার। এটা ভালো হয়েছে, আমরা আমাদের ভ্যালু এডেডের অনেকখানি অংশ কিন্তু রাখতে পারছি, এটা যেমন সত্যি। কিন্তু এফডিআই না থাকার, ফরেন লোকজন না থাকে, যেটা হচ্ছে আমরা কিন্তু দামের বার্গেন প্রক্রিয়ায় কিন্তু ভালো দাম পাচ্ছি না। আপনি দেখুন এফডিআই ফার্মস মানে হচ্ছে বিদেশি ফার্ম থাকা মানে হচ্ছে তাদের কিন্তু বিশ্ব বাজারে বার্গেন করার ক্ষমতা কিন্তু অত্যন্ত বেশি এবং তারা বেশি দাম নিয়ে আসতে পারেন। আচ্ছা, সেটা আর আমাদের ক্ষেত্রে আবার আরেকটা প্রবলেম হয়েছে, আমাদের যারা লোকাল উদ্যোক্তা আছেন তারা কিন্তু অনেক সময় নিজেদের মধ্যে হাড্ডাহাড্ডি কিন্তু কম্পিটিশনে জড়িত আছেন। ইন্ডাস্ট্রি ম্যাচিওর হলে আমরা হয়তো দেখতে পারতাম ওনাদের বার্গেনিং পাওয়ারটা এখানে যেহেতু ওনারা বলতে পারতেন না আমাদের কাজের পরিবেশ ভালো হয়েছে, আমাদের পণ্যের গুণগত মান ভালো হয়েছে। এটা কিন্তু হয়েছে পণ্যের গুণগত মান, কিন্তু আমরা সেই প্রাইসটা পাচ্ছি না। আমি আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি। আমরা গবেষণা করে দেখেছি বাংলাদেশি পণ্যকে যদি আপনি কোয়ালিটি দিয়ে অ্যাডজাস্ট করেন, মানে আমাদের ওভার টাইম যে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে, চায়না, ভিয়েতনাম সবার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু আমরা যদি অ্যাডজাস্ট করি তাহলে আমরা দেখব আমাদের পণ্যের কোয়ালিটি যে রেটে বেড়েছে আমাদের এন্টারপ্রেনার্সে কিন্তু সেই রেটে দাম বেশি বাড়াতে পারেন না। কাজে আমার কাছে মনে হয় যে এই দুটো জিনিসই সংমিশ্রণ আছে এই কম দাম পাওয়ার ক্ষেত্রে। আমার একটি বিষয় হঠাৎ করে আমার মনে হলো, সেটি হচ্ছে যেমন আপনি বলছিলেন যে জ্বালানি কিন্তু আমার অনেকাংশে হচ্ছে যদি সরবরাহ করতে হয় আমাকে অনেক আমদানির উপরও নির্ভর করতে হয়। আমি আবার বলেছিলাম যে রপ্তানি এবং রেমিটেন্সের উপর অনেকটাই আমাদের এই আমদানির যে সক্ষমতা, রিজার্ভের যে সক্ষমতা সেটি কিন্তু নির্ভর করে। আমরা অনেক সময় শুনি এবং এটি বাংলাদেশ ব্যাংক থেকেও বলে, যে কেউ আপনারা বলতে পারেন, সেটি হলো যে আমদানি রপ্তানির মাঝখানে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে অর্থ পাচার হয়। আবার হচ্ছে সময় মতো রপ্তানির যে আয় সেটি
সময় মতো পৌঁছায় না। তো সব কিছুর এক ধরনের কন্ট্রাডিক্টরি সময় আছে, অবস্থা আছে। এটা নিয়ে যদি একটু বলেন রাজ্জাক স্যার অথবা ফজলে শামীম। রাজ্জাক স্যার যদি আমি প্রথমে সংক্ষেপে বলি, দেখুন আন্ডার ইনভয়েসিং এর যে প্রবলেম বা ওভার ইনভয়েসিং মাধ্যমে যে টাকা বাইরে নিয়ে যাওয়া হয়, এটা একটা সমস্যা। এটা আমি বলবো না যে অস্বীকার করার কিছু নাই, এবং এটা গ্লোবালি অনেক দেশে এটা ফেস করতে হয়। আমাদের সেই কোয়ালিটি আমাদের ইমপ্রুভ করতে হয়। আমরা যেটাকে বলি গভর্নেন্সের ইস্যু, সুশাসন, এটা প্রতিষ্ঠা না করতে পারলে হবে না। আর রপ্তানি আয় এটা অনেক পরে আসে, সেটা দুটো কারণ থাকতে পারে। একটা, কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম হয় যে আমরা মনে করি যে না সামনে ডলারের দাম আরও বাড়তে পারে, অনেক হয়তো ইনসেন্টিভ থাকে একটু পরে নিয়ে আসতে পারে, সেটা যেমন সত্যি কথা। উল্টোভাবে এটাও সত্যি, আমরা দেখেছি অনেক সময় কিন্তু এখন অনেক বায়ার ওনারা কিন্তু ডেফার পেমেন্ট করছেন, এটাও কিন্তু সত্যি। আগে 120 দিনের মধ্যে দিতেন, এখন বলছেন যে আর একটু টাইম বেশি লাগে। এবং আপনাকে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এটা লাগে, কিন্তু ওভার টাইম যেটা হয় যে রপ্তানি যেটা করি সেটা কিন্তু মোটামুটি আমাদের দেশে ফিরে আসে। এখন টাকা পাচার হওয়া এবং এটা আরও অনেক বড় প্রশ্ন আর কি। সেটা যে শুধুমাত্র রপ্তানির সঙ্গে জড়িত সেটা না, এটা একটা আমাদের, আমি বলবো যে মোর ক্রিটিক্যাল ইস্যু, যেটা আমাদেরকে ব্যাংকিং সেক্টরের সাথে জড়িত। এই জায়গায় যদি মানে বেশ কিছু বিষয় আসলে চলে এসছে, কারণ আরএমজি সেক্টরটা আমাদের সবচাইতে অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এবং সেটি সবাই আসলে মানেন। এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম তৈরি পোশাকের বিষয় নিয়ে এবং এই মুহূর্তে শেষ পর্বে এসে পৌঁছেছি। আমি এই পর্যায়ে জিজ্ঞেস করব যে আমরা অনেক বছর ধরে এফটিএ, যেহেতু আমরা 2026 সালে গ্র্যাজুয়েশনে করে যাব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের খুব অল্প সময়ে আছে। আমরা দেখেছি যে এফটিএ এর বিষয়টা হচ্ছে মানে ভুটানের সাথে ছাড়া খুব বেশি এগোয়নি। এটি আসলে কেন? আমরা তো সব সময় বলি এবং আমরা জানি যে 2026 সাল একটা মার্জিন আমাদের আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের ক্ষেত্রে। একটু যদি বলেন রাজ্জাক স্যার। জি, থ্যাংক ইউ। যেটা হচ্ছে দেখুন, এফটিএ করতে হলে আমাদেরকে কিন্তু আমাদের বাজারেও ছাড় দিতে হবে। আমরা এখন যে শুল্কমুক্ত সুবিধা পাই, এক্সকিউজ মি, সেটা হচ্ছে যে এরকম যে আমরা এলডিসি হিসাবে আমরা সুবিধাটা পাচ্ছি, এটার জন্য আমাদের কোনো কিছু বিনিময় দিতে হয় না। এখন যদি আমাদের এফটিএ করতে হয় আমাদের কিন্তু একই সুবিধা আমাদেরকে দিতে হবে। সেই ক্ষেত্রে অন্য দেশকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের দুটো অসুবিধা আছে। প্রথম অসুবিধা হচ্ছে আমাদের দেশে যে শুল্ক হার আছে, এই শুল্ক হার কিন্তু বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি। যেমন ধরুন এত বেশি শুল্ক হার যদি আমাদেরকে কাট করতে হয়, সেটা একটা আমাদের জন্য একটা পলিসি চ্যালেঞ্জ। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় আরেকটি কনসার্ন হচ্ছে যে আমাদের যে সরকারের রাজস্বের যে কাঠামো, এই সরকারের রাজস্বের একটা বড় একটা নির্ভরতা কিন্তু আছে বাণিজ্যের উপরে। যে আমরা ট্যারিফ দিয়ে রাখি, সেখান থেকে সরকার যে রাজস্ব পায়, সেখান থেকে একটা ইস্যু আছে। কাজে আমি যদি এখন ট্যারিফ রেশনালাইজ করি, যদি কমিয়ে নিয়ে আসি, তাহলে অনেকে মনে করেন যে আমাদের কিন্তু ওই রাজস্বে যে ঘাটতি হতে পারে আর কি। কারণ আমরা রাজস্ব আহরণটাকে কিন্তু ডাইভার্সিফাই করতে পারি নাই। আমাদের ট্যাক্সের যত লোক আসা উচিত ছিল, ট্যাক্স কমপ্লায়েন্সের যে ব্যাপারগুলো ছিল, সেগুলো আমরা করতে পারি না। কাজে সেখানে এই চ্যালেঞ্জটা থেকে যাচ্ছে আর কি। আরেকটি ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে যে মুক্ত বাণিজ্য আপনি কার সঙ্গে করবেন, সেটার কিন্তু একটা বিষয় আছে। এখন যেমন মনে করেন আমরা চায়না বা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সেপা নেগোসিয়েশন, ইন্ডিয়ার সঙ্গে একটা পর্যায়ে গিয়েছে, চায়নার সঙ্গে আমরা কথাবার্তা বলছি। এই দুটো দেশেরই কিন্তু সাপ্লাই সাইড ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। কাজে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের মার্কেট কতখানি খুলবো, আর সেটা হলে আমরা কম্পিটিশন আবার টিকে থাকতে পারবো কিনা, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। আরেকটি ব্যাপারে খেয়াল করুন, দেখুন যে চায়নার মার্কেটে কিন্তু আমাদের শুল্কমুক্ত সুবিধা আছে, তারপরেও কিন্তু ওই মার্কেটে আমরা কিন্তু যথেষ্ট মাত্রায় আমাদের রপ্তানি বাড়াতে পারি না। তাহলে এখন যদি আমরা এফটিএ করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে কী করলে এখন আমাদের কিন্তু চায়নার মার্কেট আমরা রপ্তানি বাড়াতে পারবো। তো আমি যেহেতু সময় কম, খালি বলতে চাই একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আমরা যদি বেশি মাত্রায় বিদেশি বিনিয়োগ আনতে পারি, তাহলে নতুনভাবে এফটিএ করলে যে সুযোগ আসবে, সেটা আমরা কাজে লাগিয়ে আমাদের রপ্তানিটাকে বাড়ানো হতে সম্ভব হবে। ফজলে শামীমের কাছে একটু জানতে চাইবো, এফটিআই এর বিষয়টি নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? এই যে সক্ষমতা এবং আমাদের যে একটু দূরত্ব আছে সক্ষমতা থেকে, সে জায়গা থেকে আসলে আমাদেরকে তো সামনে এগিয়ে যেতে হবে। আপনারা যেহেতু নিঃসন্দেহে রাজ্জাক ভাই বলার পরে এই বিষয়ে আসলে আমি বলার ঠিক না, বা তারপর আমি যেটা মনে করি
যে এফটিএ করার ক্ষেত্রে আমাদের আসলে দেশ চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কোন দেশের সাথে করব। যে আমাদের কিন্তু একটা ভালো অভিজ্ঞতা আছে, বিকজ আমরা অনেক অনেক বছর ধরে আমরা এলডিসি কান্ট্রি হিসেবে শুল্কমুক্ত সুবিধা আমরা বিভিন্ন দেশে পেয়ে এসেছি। কোন দেশগুলোতে আসলে আমরা এই শুল্কমুক্ত সুবিধাটাকে কাজে লাগাতে পেরেছি, যেখানে আমরা কাজে লাগাতে পেরেছি সেখানেই আসলে আমাদের এই ট্যাক্স বেনিফিটটা আমরা ভবিষ্যতে আসলে আমরা ইউজ করতে পারবো। যেমন রাজাব ভাই ঠিক একদম রাইটলি বলেছেন যে চায়নাতে আমাদের আছে বা ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে যে মানসিকতা, তাদের সামগ্রিক যে মানসিকতা, তাতে তারা আসলে একটু ক্লোজড ডোর মেনটেন করে ঐতিহাসিকভাবে, ফলে তারা অন্য কোনো দেশকে খুব সহজে এন্ট্রি দিতে চায় না। ফলে সেখানে আসলে আমরা যেই চুক্তি করি না কেন একটা নন টেরিফ ব্যারিয়ার সবসময় থেকে যাবে, বা আগেও ছিল, আমরা অন্যান্য আইটেমের ক্ষেত্রে দেখেছি আচরণগত কারণে নন টেরিফ একটা ব্যারিয়ার তারা সৃষ্টি করে। চায়না ইটসেলফ তারা এত বড় প্রডিউসার যে তাদের এখানে যে কোনো জিনিস নিয়ে গিয়ে আমরা খুব বেশি সুবিধা করতে পারবো না। বাট আমাদের কাছে কিন্তু আমাদের অভিজ্ঞতা রয়ে গেছে যে কোন কোন দেশে আমরা আসলে শুল্কমুক্ত সুবিধা পেয়ে আমরা ভালো করেছি। ফলে আমার মনে হয় সেই দিকে আমাদের নজরটা বেশি দেওয়া দরকার, সেটা এফটিএর ভাবে হোক। আমরা যদি রাজনৈতিক জিএসপি প্লাসে আমাদের গার্মেন্টস সেক্টর এখন পর্যন্ত একটা থ্রেশহোল্ডের কারণে আমরা পাবো না, কিন্তু এটা আসলে সম্পূর্ণ রাজনৈতিক। আমাদের সরকার যদি মানে আমি যদি বলি অর্থনৈতিক রাজনীতি যেটা বলে, হ্যাঁ, ইকোনমিক ডিপ্লোমেসি বা এই ধরনের যদি কোনো কিছু করা হয় সর্বোচ্চ মহল থেকে, তাহলে এখনো সুযোগ আছে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সেই থ্রেশহোল্ডটাকে কারেকশন করে, যেহেতু এখনো পর্যন্ত পাস হয় নাই বিলটা, আমি যতটুকু জানি ইউরোপিয়ান পার্লামেন্টে। ফলে এখনো সুযোগ রয়েছে সেই সুবিধাগুলো নেওয়ার। আমার মনে হয় সেই দিকে একটু বেশি নজর দেওয়া দরকার, কারণ এখন পর্যন্ত এফটিএ করার মতো সক্ষমতা আমাদের উইথ ডিউ রেসপেক্ট আছে কি না সেটা নিয়ে আসলে আমি সন্দিহান। আমি মুন্নাফের কাছে একটু জানতে চাইবো, আপনার রিপোর্টের মধ্যে একটি অংশ ছিল যে নতুন একটি বাজার, নতুন বাজারের আমাদের হিসাবগুলোর ব্যাপারে বেশ পজিটিভ বলেছেন আপনি, যেহেতু আমাদের পুরনো বাজারের হিসাবগুলো বেশ কমে এসছে। নতুন বাজারে আসলে কেমন চাহিদা এবং হচ্ছে আমরা আসলে কতটা ফাইট দিয়ে সেখানে টিকে থাকতে পারবো আপনার মনে হয়? নতুন বাজারের বিষয়টি যেটা আছে যে মানে অনেক দিন ধরেই বলা হচ্ছে যে বাজার সম্প্রসারণ করার ব্যাপারটা বলা হচ্ছে। পোশাকের যে আমি আগেই যেটা বলেছিলাম যে পোশাকের সম্প্রসারণ মানে ভেরিয়েশন বা আমি যদি বলি বৈচিত্র্য আনার ব্যাপারটা বলা হচ্ছে। নতুন বাজারের ক্ষেত্রে আমি দেখেছি যে মানে গত অর্থ বছরে সবগুলো নতুন বাজারেই আমি দেখেছি যে ইতিবাচক প্রবৃদ্ধি আছে, মানে শুধুমাত্র ভারত ছাড়া। এই জায়গাটি আমার সবথেকে রিপোর্টের বড় অংশ ছিল, এবং যে কেন কমে গেল এই জায়গাটি আসলে কারো কাছ থেকে আমি খুব বেশি সদুত্তর পাইনি। এবং আমি যখন মন্ত্রীর কাছে গিয়েছিলাম, মন্ত্রীর বক্তব্য জানতে চেয়েছিলাম এই বিষয়ে, আমার কাছে সবথেকে বড় মানে আমার কাছে খারাপ লেগেছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি এই বিষয়ে সদুত্তর দিতে পারেননি। এবং এই একই বিষয়ে আমি আরও একবার জানতে চেয়েছিলাম, কোনো একটা অনুষ্ঠানে তার কাছে আমি সরাসরি প্রশ্ন করেছিলাম, তিনি আমাকে একইভাবে এড়িয়ে গিয়েছিলেন যে আমার কাছে আসলে ডাটা নেই, আমি আসলে এই বিষয়ে কোনো কিছু বলতে পারছি না, এখনই ডাটা নিয়ে জেনে তারপর বলতে। এর পরবর্তীতে যখন আমি এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানতে গেলাম তখনও তিনি একই কথা বললেন। তিনি একই, আমরা এটা শুনেছি। আমি শেষ প্রশ্নটি আব্দুর রাজ্জাকের কাছে মুন্নাফ রশিদের জায়গা থেকেই হচ্ছে লিঙ্ক আপ যদি করি, যে আমাদের কি এক ধরনের অনীহা, অথবা আমরা যেটি জানি যে ৮০ সালের পর থেকে এই আরএমজি সেক্টরটি কিন্তু বড় হয়েছে, এই মুহূর্তে যদি ধাক্কা খায় নতুন বাজারে গিয়ে আমরা বলছে যে চ্যালেঞ্জ নিতে পারছি না, সেই জায়গাটি আসলে আমাদের এই যে গবেষণা, যেই তথ্যগুলোর ল্যাকিংসগুলো, বা কেউ কি গা করছে না, নাকি আসলে আমাদের আসলে সামনের পরিকল্পনা কেমন হওয়া জরুরি? হ্যাঁ, আমি একটি কথা আগে দ্যার্থন ভাই বলতে চাই। দেখুন, নতুন বাজার পুরানো বাজার এগুলো বলে আসলে আমি কোনো বিভেদ সৃষ্টি করার দরকার নাই। আমাদের যে স্ট্যাবলিশ মার্কেট আছে এই মার্কেটের সাবস্টিটিউট কিন্তু সম্ভব না। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার ৮০-৯০ বিলিয়ন ডলারের বাজার, আপনি দেখেন ইউরোপিয়ান ইউনিয়ন ১০০ বিলিয়ন ডলারের বেশি বাজার হচ্ছে এটা। এখন এই বাজার পৃথিবীতে আপনাকে কে দেবে? নতুন বাজার চায়না কতখানি তৈরি পোশাক আমদানি করে? 10 বিলিয়ন ডলার। কোরিয়া কতখানি আমদানি করে? 10 বিলিয়ন ডলার। কাজে এটা আপনি অল্প অল্প করে বাড়াতে পারেন, কিন্তু ওই এস্টাবলিশড মার্কেটকে আপনি কোনোভাবে সাবস্টিটিউট করতে পারবেন না। আমাদের স্ট্র্যাটেজি হবে, দেখুন আমাদের সৌভাগ্য যে দুটো বাজারে আমাদের একটা সলিড গ্রাউন্ডিং আছে। কাজে আমি বলবো ওই দুটো বাজারে আমাদের সব রকম চেষ্টা করতে হবে, ওখানে আমাদের এক্সপোর্ট কিন্তু বড় করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা আমরা আসল জায়গায় যাবো। আরেকটি জিনিস বলি, দেখুন আমি মনে করি না যে কোনো পলিসি মেকাররা মনে করেন যে রপ্তানি খাতে আমাদের গুরুত্ব কমাতে হবে বা আগ্রহ নাই, সেটা না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে পলিসি রিফর্ম করাটা হ্যাজ অলওয়েজ বিন এ চ্যালেঞ্জ। আমরা ওই রিফর্ম বা সংস্কার মেন্টালিটি আমাদের মধ্যে নাই। আমরা চ্যালেঞ্জ দেখার পরেও আমরা আলোচনা করি, আমরা ভালো পলিসি করি,
আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি না। আমার কাছে মনে হচ্ছে ইমপ্লিমেন্টেশন আমাদের মনোযোগ সেখানে একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। আমরা আসলে আমাদের অনেক কিন্তু কিছুদিন আগে কিন্তু লজিস্টিক্স ফ্যাসিলিটি নিয়ে কিন্তু একটি আইনও পাস হয়েছে, নীতিমালা হয়েছে। তো সব কিছু কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশনের উপর নির্ভর করে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে এখানেই আজকের মতো শেষ করছি।